রাত যত গভীর হয়, অন্ধকার তত জেগে ওঠে। বাংলার নিস্তব্ধ গ্রাম কুয়াশার আড়ালে লুকিয়ে রাখে অজানা আতঙ্ক, যেখানে প্রতিটি ছায়া, প্রতিটি ফিসফিস শব্দ, প্রতিটি নীরব পুকুর বয়ে আনে অশুভ উপস্থিতি। আপনি কি প্রস্তুত অন্ধকারের ভিতরে প্রবেশ করতে? স্বাগতম আমার গল্প। প্রিয় বন্ধুরা, আমার গল্প চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখান থেকে শুনছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার গল্প চ্যানেলের গল্পগুলো শুনতে থাকেন। যদি শুনতে শুনতে ভালো লাগে তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক আজকের গল্প। আর গল্প পাঠে রয়েছি আমি মিঠু। আজ কলকাতা থেকে 3:54 ট্রেনে করে নিকুঞ্জ ভবনে দুজন অতিথি আসছেন। আজানের উপর দায়িত্ব পড়েছে যত্ন করে তাদের নিয়ে যাওয়ার। আজান ঘড়ি পড়ে না, তাই সঠিক সময় জানা তার পক্ষে সম্ভব নয়। বৃদ্ধ দুই চোখ মেলে সে দেখল স্টেশন চত্বরে সে ছাড়া আর কোনো রিকশা নেই। অবশ্য এটাই স্বাভাবিক। টোটো নামক 3 চাকার যান আসার পর বেশিরভাগ রিকশা চালকেরই সাওয়ারি জুটত না। তাদের মধ্যে অনেকেই টোটো কিনে তাই চালিয়ে দিনপাত করছে। আজানের মতো অনেকের সে সামর্থ্য ছিল না, তারা অন্য পেশায় চলে গিয়েছে। কিন্তু আজানের কোথাও যাওয়ার জায়গা ছিল না। সে তার এই পুরনো ভাঙা রিকশাটা আঁকড়েই বেঁচে আছে। তাও রিকশা চালানো বছর 2 আগেই ছেড়ে দিয়েছিল আজান। ছেলে ইয়াসিন শহরের কলেজে পড়ে, সেখানেই থাকে। স্কুলের পরীক্ষায় ভালো ফল করার জন্য এখনো টাকা পয়সা পায়, তাই দিয়ে তার পড়ার খরচ চলে যায়। বুড়ো বাপ মায়ের জন্য সেখানেই কিছু ছেলে মেয়েকে পড়াতো, সেই টাকা তুলে দিত মায়ের হাতে। বুড়ো বুড়ির ভালো মতোই চলে যেত তাতে। শহরে টোটো আসার পরে আজান বাবুদের বাড়ির বাঁধা ভাড়া বাদ দিয়ে আর কোথাও চালাতো না। ছেলে একদিন সেটাও বন্ধ করে দিল। তারপর একদিন ঈদের ছুটিতে বাড়িতে এলো ছেলে। গোস্ত, সিমাই, কত কিছু রান্না করল তার মা। রাতের বেলা সেসব খেয়ে তাদের সাথেই ঘুমোতে গেল সে। সকালে আর তাকে দেখতে পেল না। ট্রেনের হুইসেলের শব্দে সিটের উপর উঠে বসল আজান। ওই বোধহয় গাড়ি এলো। রোদ পুরোপুরি না গেলেও তার তেজ বেশ মরে এসেছে। ট্রেন তাহলে বেশ দেরিতেই এসেছে। স্টেশন থেকে গুটি গুটি লোক বেরিয়ে আসছে। বেগমপুরের জনসংখ্যা কলকাতার মতো অত না হলেও নেহাত কমও নয়। তাদের সবাই বেগমপুরের বাসিন্দা হলেও তাদের যে আজান চেনে তা নয়। তবে এখন স্টেশন থেকে যে ছাই রঙা প্যান্ট আর মারুন রঙের শার্ট পরিহিত মধ্যবয়স্ক পুরুষ এবং তার সাথে নীল রঙের জিন্স আর সাদা রঙের টি শার্ট পরিহিত যুবক বেরিয়ে আসছে, তারাই যে তার সাওয়ারি, সেটা বুঝতে তার অসুবিধা হল না। ওই দুজনকে আগে দেখেনি আজান, তবে তাদের চেহারাগত কিছু সাদৃশ্য আজানকে বুঝিয়ে দিল
এদের জন্যই সে দুপুরের পর থেকে অপেক্ষা করছে। মধ্যবয়স্ক ব্যক্তিটি স্টেশনের বাইরে এসে এদিক ওদিক তাকিয়ে আজানের দিকে নিজের দৃষ্টি নিবদ্ধ করল। তারপর এগিয়ে এসে সামান্য ইতস্তত করে বলল, এই যে তোকে কি বাগজি বাড়ি থেকে পাঠিয়েছে? আজান উপর নিচে মাথা নাড়ল। ছেলেটা চলে যাওয়ার পর বেশি কথা বলতে ভালো লাগে না আর। পাশের যুবক মুখে বিরক্তি নিয়ে চোখে একটা কালো চশমা পরে চারপাশে তাকাচ্ছে। আজান ইশারায় তাদের রিকশায় উঠে পড়তে বলল। চশমা পরা যুবক এদিকে মুখ ফিরিয়ে বলল, রিক্সাওয়ালা বলেই তুই তো গাড়ি করতে হবে নাকি? সম্মান দিয়ে কথা বলা যায় না? এসব মধ্যবিত্ত অবব্যতাগুলো কবে ছাড়বে বলো তো? মধ্যবয়সী আর এই যুবকের সম্পর্ক পিতা পুত্রের। লোকটা রিকশায় উঠতে উঠতে বলল, নে বাবা নে, উফ, আর বাপকে আর সভ্যতা ভব্যতা শেখাস না, উঠে পড়। ছেলেটা এক ঝটকায় চোখ থেকে চশমা খুলে ফেলল। ইম্পসিবল। আমরা দুজন মিলে রিক্সায় বসবো আর এই বয়স্ক লোকটা আমাদের টেনে টেনে নিয়ে যাবে। সরি বাবা, আমি এই ইনহিউম্যানটা হতে পারবো না। ওই বাড়িতে যাওয়ার আর কোনো উপায় নেই। ছেলেটার কথা শুনে আজানের মুখে হাসি ফুটে ওঠে। এই ছেলেটার বয়স তার ইয়াসিনের চেয়ে একটু কমই হবে, কিন্তু কথাগুলো শুনে ছেলের কথা মনে পড়ে গেল। আজান প্রথা ভেঙে ঘড়ঘড়ে গলায় বলল, উঠে পড়ুন গো, আমার অভ্যেস আছে। আমার ওই দাদা যান আপনাদের পালকি বইতো। বয়স হলে কি হবে, কান্ধার হাড় মজবুত আছে এখনো। উঠে আয় বাবা, উঠে আয়। দাদু রিক্সাটা পাঠিয়েছে, না গেলে মনে কষ্ট পাবেন বাবা, উঠে আয়। ছেলেটা তবুও ইতস্তত করছে দেখে আজান বলল, আমি আপনাদের মাইনে করা লোক গো, এই আজান ছাড়া আর কেউ ওই বাড়িতে যাবে না। বেগমপুর স্টেশন থেকে বাগচি বাড়ি যেতে 15 মিনিট লাগে, কিন্তু কথাবার্তায় ওরা খেয়াল করেনি রোদ পড়ে গিয়ে আকাশে কখন কালো মেঘ ঘনিয়ে এসেছে। কাল বৈশাখী খ্যাপা ষাঁড়ের মতো ঘাড় দুলিয়ে গাছের আমগুলোকে ফেলার জন্য এগিয়ে আসছে। কিছু দূর যেতে না যেতেই আজানকে বাধ্য হয়ে রিক্সা থামাতে হলো। ধুলো উড়ে চোখে মুখে ঢুকছে। তাছাড়া হাওয়ার যাতে আজানের মনে হচ্ছিল রিক্সা যেন উল্টে দেবে কাল নাগিনী। আধ ঘন্টার মধ্যেই ঝড় বৃষ্টি নিজেদের পাত্তাড়ি কুটিয়ে চলে গেলে আজান আবার রিক্সার প্যাডেলে চাপ দিল। এই বছর মার্চ মাস থেকেই যে হারে গরম পড়েছে, তাতে বাকি দিনগুলো যে কি হবে সে ভেবেই মানুষ আতঙ্কে আছে। বেগমপুরে তবু কিছু গাছগাছালি দেখা যাচ্ছে, পাখির ডাক শোনা যাচ্ছে। কলকাতায় তো ইটকাট পাথরের জঙ্গল ছাড়া কিছুই নেই। আজানের রিকশায় যারা বসে আছে তাদের পরিচয় দেওয়া যাক। সেই মধ্যবয়স্ক লোকটির নাম নিরঞ্জন মোহন বাগচি, আর বিরক্ত মুখে অস্বস্তি নিয়ে যে বসে রয়েছে সেটি তার ছেলে সৌরেন্দ্র মোহন বাগচি। বাড়িতে ও পরিচিত মহলে যে সানি ও বন্ধু মহলে স্যান্ডি নামে পরিচিত। নিরঞ্জন এবং তারপরে সানি বর্তমানে 250 বছর পুরনো বাগচি বাড়ির অন্তিম ও একমাত্র উত্তরাধিকারী। এই বাড়ির বয়োজ্যেষ্ঠ পুরুষ আনন্দমোহন বাগচির জরুরি তলব পেয়ে নিরঞ্জন তার ছেলেকে নিয়ে চলেছেন পূর্বপুরুষের ভিটেতে। বাগচি বাড়ি এই বেগমপুরের একমাত্র প্রাচীন বাড়ি। আজ থেকে প্রায় 175 বছর আগে এই বাড়ি প্রতিষ্ঠা করেন নিকুঞ্জ মোহন বাগচি। তার নামেই এই বাড়ির নাম হয়েছে নিকুঞ্জ ভবন। নিরঞ্জন এর আগে যখন এসেছিলেন দোল উৎসবে, তখন তিনি বাবার হাত ধরা বালক। তার নিজের দাদু কোনো এক অদ্ভুত কারণে বাবাকে কলকাতায় হস্টেলে পাঠিয়ে দেন। ছোট থেকে সেখানেই থাকতে থাকতে নিরঞ্জনের বাবা নৃপেন্দ্র মোহনের এই বাড়ির প্রতি টান একেবারেই কমে যায়। অর্থাৎ সানি বা সৌরেন্দ্র দাদুর সময় থেকেই কলকাতাবাসী। এই বেগমপুরে তার আসা এই প্রথমবার। এখানে আসার তার কোনো ইচ্ছে ছিল না।
দোলের ছুটিটা মঙ্গলবার পড়ায় ভ্রমণপ্রিয় বাঙালি 4 দিনের একটা ছুটি ম্যানেজ করে বেরিয়ে পড়েছে ঘুরতে। সানিরও বন্ধুদের সাথে শান্তিনিকেতন যাওয়ার কথা ছিল। ট্রেনের টিকিট কাটা থেকে শুরু করে কটেজ বুক করা সব শেষ। হঠাৎ আগের দিন তার বাবা বলল, বোলপুর নয়, তাকে যেতে হবে বেগমপুর। বাবা মায়ের মুখে কয়েকবার এই জায়গাটার নাম শুনলেও কখনোই তেমন গুরুত্ব দেয়নি সে, তাই স্বাভাবিকভাবেই যেতে রাজি হয়নি। কিন্তু বাবার দাদু, অর্থাৎ তার দাদুর কাকা আনন্দমোহন, নিজে নাকি নির্দেশ দিয়েছেন এই বছর দোল উৎসবে বাগচি বাড়ির সকলকে উপস্থিত থাকতেই হবে। কি এক জরুরি ঘোষণা তিনি করবেন। অগত্যা ব্যাগ তো গোছানো ছিলই। বাবার সাথে সানি এলো বেগমপুরের নিকুঞ্জ ভবনে। আজানের রিক্সা যখন ওদের নিকুঞ্জ ভবনের সামনে নামিয়ে দিয়ে গেল, তখনও আকাশে মেঘ করে আছে বেশ। ঠান্ডা একটা জলো বাতাস বইছে, তাই হাঁসফাঁস করা গরম থেকে একটু রক্ষা পেয়েছে। কিন্তু সানি এখন যে বাড়িটার সামনে দাঁড়িয়ে রয়েছে তাকে বাড়ি না বলে বাড়ির কঙ্কাল বলাই উচিত। একটা ভাঙা তোরণ দরজার সামনে দাঁড়িয়ে আছে ওরা, যার দুপাশে কোনো এক সময় বৃংহনরত দুটো হাতি ছিল হয়তো, কিন্তু এখন তাদের সেই সুর বা চেহারা কিছুই নেই। তোরণদ্বারটিও ভগ্নপ্রায়। আজান ততক্ষণে রিক্সা থেকে নামিয়ে এনেছে ওদের ব্যাগটা। ইস, কি অবস্থা হয়েছে বাড়িটার। ছোটবেলায় যখন এসেছিলাম তখনও তো এমন খারাপ অবস্থা ছিল না। সংস্কার না করলে যা হয় আর কি। চলেন, ভিতরে চলেন। আপনাদের পৌঁছে দিয়ে আমি আবার বাড়িতে যাব। জল হবে মনে হচ্ছে আবার। এর ভিতরে যেতে হবে? এটা তো দেখে মনে হচ্ছে এক্ষুনি ভেঙে পড়বে। সানি চোখ কপালে তুলল। কিচ্ছু ভেঙে পড়বে না। এই ব্রিটিশ আমলে তৈরি করা বাড়ি, সব খাঁটি জিনিস দিয়ে তৈরি। 4 বার ভূমিকম্প হলেও এ বাড়ির একটা ইট খসবে না। আজান বেশ কিছুটা এগিয়ে গিয়েছিল, পিছন ঘুরে বলল, গত বর্ষায় পেছনের মহলের বেশিরভাগটাই ধসে পড়েছে। 2-4টে ঘর শুধু ওই কোন রকমে দাঁড়িয়ে আছে। সানি আর কোনো প্রতিবাদ করার আগেই নিরঞ্জন তার হাত ধরে আজানের মুন্ডুপাত করতে করতে তোরণ পেরিয়ে ভেতরের দিকে হাঁটা দিলেন। তোরণ পেরিয়ে একটা অন্ধকার গলির মধ্যে এসে পড়ল ওরা। গলিটার ভেতর ঢুকতেই একটা ঠান্ডা হাওয়া এসে ঝাপটা মারল ওদের চোখে মুখে। গলির ভেতরটা যেমন অন্ধকার তেমন স্যাঁতস্যাঁতে। সানি দেওয়ালে একবার হাত রেখেই চমকে সরিয়ে নিল, যেন বরফের মতো ঠান্ডা। হ্যাঁ, পুরনো বাড়ি তো, তাই দেয়াল চওড়া, রোদ খেলে না যে। এই পথটা দিয়ে আগে বাড়ির মেয়ে বউদের পালকি নিয়ে যেত আমার ওই আব্বা আর দাদা। আর বাড়ির পুরুষদের যাতায়াতের জন্য কিংবা ওই ঘোড়ার গাড়ির জন্য ওই পাশে একটা পথ ছিল। এখন সেটা ভেঙে গেছে বলে এটা দিয়েই আসা যাওয়া করা হয়। অন্ধকার রাস্তাটা বেশি বড় নয়, কথা বলতে বলতেই পার করে এলো ওরা। গলিটা দিয়ে বেরোতেই একটা ছোট খোলা চাতালের উপর এসে পড়ল। টিমটিম করে একটা বাল্ব জ্বলছে, তবে তাতে জায়গাটা রাঁধা দূর হচ্ছে না একটুও। সেই ছোট চাতালের একদিকে সার দিয়ে বেশ কতগুলো ঘর রয়েছে। প্রতিটা ঘরের দরজার মাথায় শ্বেত ফলকে তার নাম লেখা রয়েছে। কিন্তু এই টিমটিমে আলোয় তার কিছুই পড়তে পারল না সানি। মোবাইলের ফ্ল্যাশ জেলে যে পড়বে তারও উপায় নেই। দরজাগুলোর দৈর্ঘ্য তার উচ্চতার প্রায় দ্বিগুণ, আর প্রস্থে তার 3 গুণ। তবে সানির অবাক লাগছিল অন্য একটা ব্যাপারে। বাড়ির এতটা ভেতরে চলে এলো, অথচ কেউ টের পেল না।
বাড়িতে তো কোনো লোকজনের গলার শব্দও পেল না এখনো অবধি। ওরা যে এখানে আসবে জানে তো এরা? এমন নয় তো পুরোটাই সাজানো? এই বাড়িতে আসলে কেউ থাকেই না, মিথ্যে বলে ওদের ডেকে এনে ওদের সর্বস্ব ছিনিয়ে নিয়ে মেরে এখানে ফেলে যাবে। আর এই বাড়ির যে অবস্থা, কেউ তো ওদের কোনো হদিশই পাবে না। চারপাশটা ঘুরে দেখতে দেখতে যখন এইসব 7-5 ভাবছিল সানি, তখনই আজানের গলা আবার শুনতে পেল। ওই ছোট চাতাল থেকে কিছু রাস্তা এদিক ওদিক বেরিয়ে গেছে। সেই রকমই একটা রাস্তার দিকে এগোতে এগোতে আজান বলল, সবাই কাল সকালে দেখো, এদিকে এসো। কর্তা বাবা সেই সকাল থেকে তোমাদের জন্য অপেক্ষা করছেন। চাতালের সাথে যুক্ত রাস্তাটা এসে উন্মুক্ত হল একটা বড় হল ঘরে। সাদা কালো দাবার ছক্কাটা মেঝের উপর পা রাখতেই সানির নাকে যে গন্ধটা ঝাপটা মারল, তাতে সে যেন 100 বছর আগেকার কোনো পরিবেশে চলে এসেছে বলে মনে হল। এই ঘরটা বাইরের মতো অন্ধকার না হলেও আলোর উজ্জ্বলতা খুব বেশিও নয়। আলোর উৎস খুঁজতে গিয়ে সানি আবিষ্কার করল মাথার উপরে বেশ বড় একটা ঝাড়বাতি ঝুলছে, যদিও সবকটা বাতি জ্বলছে না বলেই তার উজ্জ্বলতা এত কম। ঘরে আসবাব বলতে তেমন কিছুই নেই। একটা বেশ উঁচু কাচের আলমারি চোখে পড়ল, যার সামনের কাচটা ভাঙা। ভিতরে কোন একটা পাখি আবার বাসা বানিয়েছে যেন। ওটা বুলবুলি পাখি, ডিম পেড়েছে। কুঞ্জিবেতের জমিদার বাড়িতেই আশ্রয় নিয়েছে। একটা বৃদ্ধ কাঁপা কাঁপা গলা শুনে ওরা চমকে উঠল। এই ঘরে ওরা ছাড়া অন্য কারোর উপস্থিতি টের পায়নি। এখন সামনে তাকিয়ে দেখল একটি আরামকেদারায় একজন লোলচর্ম পক্ককেশ বৃদ্ধ প্রায় গুটিসুটি মেরে বসে ঝুলঝুল করে ওদের দিকেই তাকিয়ে আছে। আজান হাতের ব্যাগ মেঝেতে রেখে বলল, এই যে কর্তা বাবা, ওদের নিয়ে এসেছি। তোমরা দাঁড়িয়ে আছো কেন? যাও, পিন্নাম করো। নিরঞ্জন একটা ঘোরের মধ্যে সামনে এগিয়ে বৃদ্ধের পা ছুঁলেন, জিজ্ঞেস করলেন, ভালো আছো দাদু? সাল 1895। বসবার ঘরের আরামকেদারায় হেলান দিয়ে হাতে গড়গড়ার নল নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত মুখে বসে আছেন এই বাড়ির প্রাণকর্তা নিকুঞ্জ মোহন বাগচি। তাকে ঘিরে বসে রয়েছেন নায়েব মশাই, কবিরাজ মশাই এবং গণক ঠাকুর। রাধা মাধবের মন্দিরের সামনে এখন ন্যাড়া পোড়া হচ্ছে। গোটা গাঁয়ের মানুষ জড়ো হয়েছে সেখানে। শুকনো পাতা, গাছের ডাল দিয়ে জায়গাটা সাজিয়েছে তারা। তাদেরই উল্লসিত চিৎকার ভেসে আসছে বারবার। কিন্তু নিকুঞ্জ মোহনের প্রাণে আনন্দ নেই। তার স্ত্রী আতুর ঘরে রয়েছেন আজ ভোর থেকে। তার যন্ত্রণাকাতর কণ্ঠের চিৎকারে কান পাতা দায়। নিকুঞ্জ মোহনের স্ত্রী কমলা সুন্দরী যে এই প্রথমবারের জন্য সন্তানের জন্ম দিচ্ছেন তা কিন্তু নয়। এর আগেও ওই ঘরে ঠাঁই হয়েছে তার, কিন্তু প্রত্যেকবারই মৃত সন্তানের জন্ম দিয়েছেন তিনি। বিবাহের প্রায় 14 বছর পরেও যখন তাদের কোল খালি রইল, তখন সন্তানের আশা একরকম ছেড়ে দিয়েছিলেন এই দম্পতি। নিকুঞ্জ মোহন মানসিক প্রস্তুতি নিয়েই রেখেছিলেন যে একদিন তাঁর এই এত সাধের, এত কষ্টের জমিদারিটি তুলে দিতে হবে কোম্পানির হাতে। কারণ লর্ড ডালহৌসি প্রণীত সত্ত্ববিলোপ নীতি অনুযায়ী
কোনো দেশীয় রাজা বা জমিদারের যদি নিজের সন্তান না থাকে তবে তার সমস্ত সম্পত্তি কোম্পানি অধিগ্রহণ করতে পারে। এমনই এক সময় মাঘের সকালে একজন সন্ন্যাসী ভিক্ষার পাত্র নিয়ে এসে দাঁড়ালেন বাগচি বাড়ির দ্বারে। সন্তানহীনতার জ্বালায় ততদিনে দেবদ্বিজে ভক্তি উঠে গেছে নিকুঞ্জমোহনের, কিন্তু কমলা তখনও মন দিয়ে ঠাকুর পুজো করতেন। বার, ব্রত, উপোস কিছুই বাদ দিতেন না তিনি। সন্ন্যাসীকে দেখে তার জন্য চাল, ডাল, তেল, নুন, কিছু কাঁচা সবজি আর এক ধামা মুড়ি নিয়ে এলেন। সন্ন্যাসী তাকে আশীর্বাদ করে বলেছিলেন, তোমাদের সকল অভাব দূর হবে, মন দিয়ে রাধা মাধবের সেবা করো। নিকুঞ্জমোহন সন্ন্যাসীর কথায় অত গুরুত্ব দেননি, কিন্তু স্ত্রীর আবদারে তাকে রাধা মাধবের মন্দির তৈরি করিয়ে দিতে হল। তাতে প্রতিষ্ঠা পেল কোষ্ঠী পাথরের তৈরি রাধাকৃষ্ণের যুগল মূর্তি। আর সেই বছরই দোল পূর্ণিমার পরে আবার আশায় বুক বাঁধলেন বাগচি দম্পতি। যদিও কমলা সুন্দরীর প্রসবের আরো কিছুটা সময় ছিল, কিন্তু হঠাৎ করেই তার গর্ভযন্ত্রণা শুরু হওয়ায় দাসী গিয়ে ধাইকে ডেকে এনেছে। সেই কোন সকালে আঁতুড় ঘরে ঢুকেছে তারা, এখনো কোনো খবর নেই। দোল পূর্ণিমার পুণ্যতিথিতে সন্তান আসছে বলে এইবারে একটু বেশি আশা করে রয়েছেন নিকুঞ্জমোহন। সন্ন্যাসীর কথা কি সত্যি হবে? ভগবান কি মুখ তুলে চাইবেন এবারে? বাইরের লোকের উল্লাসধ্বনি, কাঁসর ও শঙ্খের শব্দে নবজাতকের কচি গলার কান্না চাপা পড়ে গেল। ধাইমা আঁতুড় ঘর থেকে শুকনো মুখে বেরিয়ে এসে নিকুঞ্জমোহনের সামনে দাঁড়াল। উত্তেজনায় উঠে দাঁড়ালেন কবিরাজ ও নায়েব। বাইরে তখন ন্যাড়া পোড়ার আগুনের শিখা জমিদার বাড়ির সমান উঁচু হয়ে জ্বলছে। সকলে অবাক হয়ে দেখছে, এত উজ্জ্বল আর বিরাট শিখা ওঠার মতো শুকনো পাতা বা কাঠ তো দেওয়া হয়নি। নিকুঞ্জমোহনের মুখেও আশা আকাঙ্ক্ষার মিশেল। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ধাই। আনন্দ আর দুঃখের সংবাদ একসাথে কিভাবে দিতে হয় জানা নেই তার। জমিদারের হয়ে নায়েব জিজ্ঞেস করলেন, কি হলো, এমন পাথর পৃথিবীর মতন চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে বলবে? ধাই ভয়ে ভয়ে থেমে থেমে বলল, যমজ বাচ্চার জন্ম দিয়েছেন গিন্নিমা, একটা ছেলে আর একটা মেয়ে। স্বস্তির একটা শ্বাস ফেলে আরামকে দাঁড়ায় থপ করে বসে পড়লেন নিকুঞ্জমোহন। ঠাকুর মুখ তুলে চেয়েছেন তবে? এবার খুব বড় করে উৎসব হবে। কাঙালি ভোজন করাবেন, রাধা মাধবকে সোনার মুকুট করিয়ে দেবেন। একের পর এক পরিকল্পনা মাথার মধ্যে উঁকি দিতে থাকে তার। ঠিক সেই সময় ধাই বজ্রপাত ঘটিয়ে বলল, ছেলেটাকে বাঁচানো গেল না কর্তা। মেয়েটা আগে বেরিয়ে আসার জন্য গিন্নিমার শরীর ছেড়ে দিলেন, আর ছেলেটা পথেই আটকে শ্বাস নিতে না পেরে খুব কষ্ট পেয়েছে কর্তা। একটু হাওয়ার জন্য ছটফট করে নীল হয়ে গেছে। গিন্নিমাকে কিছু বলিনি এখনো, তবে মেয়েটা একেবারে দুর্গা পিতিমের মতো হয়েছে গো। হ্যাঁ। চোখ বড় বড় করে হাত পা নেড়ে মেয়ের রূপের বর্ণনা দিতে থাকে ধাই। ছেলে হারানোর শোক ভুলে কর্তা যদি ভারী কিছু দেন খুশি হয়ে। কিন্তু ধাইয়ের সেই আশায় জল পড়ল। হাত তুলে নিকুঞ্জমোহন তাকে চলে যেতে বললেন। এখানে আর চিড়ে ভিজবে না দেখে ধাইও দ্রুত স্থান ত্যাগ করল। নায়েব, কবিরাজ ও গণক ঠাকুরও নিশ্চুপে স্থান ত্যাগ করলেন। আরামকে দাঁড়ায় একা বসে সশব্দে গড়গড়ার নলে টান দিতে দিতে নিজের দুর্ভাগ্যের কথা ভাবতে লাগলেন নিকুঞ্জমোহন।
পিছনের এই ভাঙা বাড়িটায় আসা নিষেধ আছে সকলের। কেন আসা যাবে না সেই ব্যাপারে খোলসা করে কেউই কিছু বলেনি ওকে, কিন্তু সেই নিষেধ যে সানি উপেক্ষা করে এসেছে সেটা বলাই বাহুল্য। সত্যি বলতে বাড়ির পিছন দিকটা যে এমন ধ্বংসস্তূপ হয়ে রয়েছে সেটা ভাবতে পারেনি ও। কাল রাতে এখানে এসেছে বলে চারপাশে কিছুই দেখা হয়নি। অবশ্য চারপাশ তো দূর, এই বাড়িটাই দেখা হয়নি। হাত মুখ ধুয়ে চা আর নারকেল কোড়া দিয়ে মুড়ি খেতে খেতে বাবার দাদু অর্থাৎ ওর দাদা ঠাকুরের কাছ থেকে এই বাড়ির ইতিহাস শুনছিল ওরা। সানি অবশ্য কিছুই শুনছিল না, ও নিজের মতো ইনস্টাগ্রাম দেখছিল। ওর বন্ধুরা সবাই বোলপুর পৌঁছে গেছে। রিতম কি ক্লাসি একটা ফটো আপলোড করেছে। ইস, এই বেগমপুরের ভুতুড়ে বাড়ি না থাকলে ও যেতে পারত। ফোনটায় বেশি চার্জ নেই বলে তখনকার মতো বন্ধ করে পকেটে ঢুকিয়ে রেখেছিল। অপেক্ষা করছিল কখন ওই বৃদ্ধের কথা শেষ হবে আর ওদের ঘরে নিয়ে যাবে। সারা শরীর ধুলো মাখা, ঘামে চটচট করছে সব। কখন যে মুখ হাত পায়ে জল দিয়ে একটু শান্তি পাবে। যদি ওই ভাঙা বাড়িতে থাকতে ওর মন সায় দিচ্ছে না, কিন্তু স্টেশন থেকে আসার পথে কোনো হোটেলও তো চোখে পড়েনি। অবশ্য হোটেল থাকলেই কি আর ওর বাবা নিরঞ্জন মোহন ছেলেকে সেখানে যেতে দিতেন। ঘরে গিয়ে মাকে একটা ফোন করতে হবে। এই বাড়িটার চেহারা একবার দেখাতে পারলেই মা ওকে এখানে আর থাকতে দেবে না। তখন বাবা ওকে নিয়ে ফিরতে বাধ্য হবে। কিন্তু বৃদ্ধ কি এত কথা বলছে সেটাই বুঝতে পারছে না সানি। ঠিক কোন কারণে ওদের ডাকা হয়েছে সেটা পরিষ্কার না হলেও এটুকু জানে এই বাড়ি সংক্রান্ত কোনো বিষয়েই সেই কথা। কিন্তু এখানে আসার পর সম্পত্তি হস্তান্তরের বিষয়ে কোনো কথা বলেনি বাবার এই দাদু। শুধু পুরনো দিনের কথা, তখনকার জাঁকজমক আর জৌলুসের গল্প। এখনো সেই সব দিনের গল্প বলে উনি এই বাড়ির অবস্থা নিয়ে অহংকার করছেন। নামেই তালপুকুর, ঘটি ডোবে না। বিরক্ত হয়ে পকেট থেকে আবার ফোনটা বের করতেই যাবে সানি, তখনই ওর কানে এলো কাঁপা কাঁপা গলায় বৃদ্ধ বলছেন, আজ তোমরা অনেক দূর থেকে এসেছ, আমি আজ আর কিছু বলছি না। যাও এখন ঘরে গিয়ে বিশ্রাম নাও, বাকি কথা কাল হবে। কালকে এই বাড়ি ঘুরে দেখো বরং। হাঁফ ছেড়ে বেঁচেছিল সানি। এত কথা বলার পরেও লোকটা বলছে আরো বলতো। কথা বলতে এত ভালোবাসে মানুষ। যাকে কথা তো সব বাবার সাথে, ও এটা নিয়ে মাথা ঘামাবে না। ও বরং চারপাশটা ঘুরে দেখবে, আর তেমন হলে একটা ভ্লগ বানাবে। ইনস্টাতে দিলে ভালো ভিউজ পাবে। শান্তিনিকেতনে ভ্লগ করলে কটা লোকে আর দেখত, তার চেয়ে এই ভাঙা বাড়িতে ভ্লগ করলে আর তার সাথে একটু ইতিহাসের মিশেল থাকলে পুরো জমে ক্ষীর। রাতের বেলা হাত মুখ ধুয়ে মাকে ফোন করেছিল সানি। ইনিয়ে বিনিয়ে এই বাড়ির অবস্থার কথা বলার পর আশা করেছিল মা হয়তো বলবে, না না, এক্ষুনি তুই ফিরে আয় বাবু, আমি কোনো কথা শুনবো না। তোর বাবার ইচ্ছা হলে থাকুক গে যাক, কিন্তু তোর আর থাকার দরকার নেই। কিন্তু কার্য তো হলো একেবারে উল্টো। সানির অভিযোগ শুনে ওর মা বলেছিল, ঠিক আছে, 2 দিনের তো ব্যাপার, সবকিছু ভালো করে বুঝে শুনে নিও। কিন্তু এতদিন তো জানতামই না এরকম একটা জমিদারির মালিক আমরা। হাত দেখ জীবন তো কষ্ট করেই কেটে গেল। তোর বাবার উপর আমার একদম ভরসা নেই। তুই কিন্তু সব ভালো করে দেখে নিবি। আর হ্যাঁ, ভালো কথা, না পড়ে কোনো কিছুতে সই করবি না। ওরা যা বলবে তাতেই আবার ঘাড় নেড়ে সায় দিয়ে দিস না। সব আমায় ফোন করে জানাস। সানি বিরক্ত হচ্ছিল। এত চিন্তা যখন মা নিজে এলেই তো পারত। এই ব্যাপারে ওর কোনো আগ্রহ নেই যখন জানে, তাহলে ওকে নিয়ে আসার মানে কি? বেজার মুখে সেটাই মাকে বলেছিল সানি। উত্তরে মা বলেছিল,
কি মুশকিল, আমি তো যেতেই চেয়েছিলাম, কিন্তু তোর বাবাই তো বারণ করলো। তার কোন দাদু বলেছে নাকি যে সধবা নারীদের ওই বাড়িতে ঢোকা বারণ। বাপের জন্মে এমন অদ্ভুত নিয়ম শুনিনি বাপু। এরপরে আরও এক কথা দু কথার পর ফোন রেখে দিয়েছিল সানি। রাতের খাবারের ডাক এসে গেছে ততক্ষণে। এক প্রৌঢ় মহিলা এসে ওদের খাবার ঘরের দিকে নিয়ে গিয়েছিল। ঘর ছেড়ে বেরোনোর সময় ঘরের একমাত্র টিমটিমে আলোটা নিভিয়ে দিয়েছিল খট করে। সানি অবাক হয়ে জিজ্ঞেস করেছিল, আরে আমরা তো খেয়েই ফিরে আসবো, আলোটা আবার নেভালে কেন? ঘরে কেউ থাকবেই না যখন, তাহলে ইলেকট্রিক বিল পোড়ানোর কোনো দরকার আছে? খেয়ে এসে একটু কষ্ট করে আলোটা জ্বালিয়ে নিতে পারবে না? এরকম অপচয় দেখলে কর্তা বাবা খুব রাগ করেন। সানি কিছু বলার আগেই নিরঞ্জন বলে উঠেছিল, ঠিকই তো, অপচয় আমারও একেবারেই পছন্দ নয়। ওদের যে ঘরটা দেওয়া হয়েছিল সেটা ওদের কলকাতার ফ্ল্যাটের দুটো ঘরের চেয়েও আকারে বেশ বড়। মাথার উপরে কড়ি বর্গা দেওয়া সিলিং, তার থেকে হুক দিয়ে ঝোলানো রয়েছে বেশ পুরনো একটা পাখা। সেটা যত না জোরে ঘুরছে তার চেয়ে শব্দ করছে অনেক বেশি। হাওয়াও লাগছে না গায়ে বিশেষ। তবে ঘরটা এমনিতে বেশ ঠান্ডা বলে গরমে তেমন কষ্ট হচ্ছে না। ঘরে একটা পুরনো দিনের পালঙ্ক রয়েছে। তার তেল চকচকে গা দেখে বোঝার সাধ্য নেই এর বয়স 100 বছরের কাছাকাছি। উঁচু সেই পালঙ্কে উঠতে গেলে ছোট করে একটু লাফাতে হয়। সানিকে ওইভাবে লাফিয়ে পালঙ্কে চড়তে দেখে ওই মহিলা মুখ টিপে হেসে বলল, এই বাড়ির সব বেটা ছেলেই লম্বা। কর্তা বাবাও তো একসময় সোজা হয়ে হাঁটলে ছোট ছোট বাচ্চাদের মনে হতো যেন কোনো দৈত্য হেঁটে যাচ্ছে। তা তোমরা ব্যাপারটা এমন চুনোপুটি হলে কি করে? বিরক্ত হলেও কথাটার উত্তর দেয়নি সানি। তাছাড়া বাবাও দূর থেকে ঠোঁটে আঙুল ঠেকিয়ে ইশারায় চুপ থাকতেই বলেছে। বড় ওই পালঙ্ক ছাড়াও ঘরে রয়েছে একটা কাঠের টেবিল, তার উপর রাখা দুটো পিতলের ফুলদানি, আর রয়েছে একটা কাঠের চেয়ার। টেবিল চেয়ার ছাড়া একটা আলনাও রয়েছে, তার একটা কাঠ ভেঙে গেলেও বাকিগুলো ঠিকঠাক আছে। ঘর ছেড়ে বেরিয়ে একটা লম্বা টানা বারান্দা পেরিয়ে পৌঁছতে হবে খাওয়ার ঘরে। টানা বারান্দার দুদিকের দেওয়ালে একটা করে ছোট লণ্ঠন রাখা রয়েছে। তাতে চারপাশটা খুব ভালো করে দৃশ্যমান নয়, তবে হাঁটতে অসুবিধা হচ্ছিল না। রাতের বেলা বলে তখন দেখতে পায়নি সানি। পায়ের স্পর্শে বুঝতে পেরেছিল মেঝেটা পাথরের। এখন সকালে ঘর থেকে বেরিয়ে দেখল যে হ্যাঁ, ওর অনুমান সঠিক। সাদা কালো পাথরের ছক মেলানো মেঝে, এক দু জায়গায় পাথরে চির ধরলেও এখনো দিব্যি দাবা খেলা যাবে। সেই বারান্দা পেরোতেই ওই মহিলা খট করে সুইচ টিপে সব আলো আবার বন্ধ করে দিয়েছিল। বারান্দাটা ডুবে গিয়েছিল নিকষ কালো অন্ধকারে। আজ সকালে ঘুম ভেঙে গিয়েছিল বেশ তাড়াতাড়ি। সকালে এত তাড়াতাড়ি ওঠার অভ্যাস নেই সানির। পাশে তাকিয়ে দেখেছিল বাবা এখনো ঘুমোচ্ছে নিঃসাড়ে। সকালের দিকে এদিকে পাওয়ার কাট হয়েছে, পাখাটা বন্ধ দেখল। জানলা দিয়ে দিনের প্রথম আলোকরশ্মির সাথে সাথে ঝিরঝিরে একটা হাওয়া এসে গায়ে লাগছে বলে গরম তেমন লাগছে না। সানি পাশ ফিরে আবার ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু অচেনা জায়গা বলে আর ঘুম আসেনি। ও তাই উঠে পড়েছিল। একা একাই বাড়িটা ঘুরে দেখবে ভেবেছিল। ফোনেও ফুল চার্জ রয়েছে, এখন থেকেই ভিডিও করা শুরু করবে ভাবল, পরে ভয়েস ওভার দিয়ে দেবে। গায়ে টি শার্ট গলিয়ে বাইরে আসতেই দেখল গত রাতের ওই মহিলা ছাড় দিচ্ছে। ওকে দেখে জিজ্ঞেস করল, ওদিকে কোথায় যাচ্ছ? এই একটু এদিক ওদিক ঘুরে দেখবো। ওদিকে যাবে না কিন্তু, ওদিকে যাওয়া নিষেধ আছে, বুঝেছ? হাত থেকে ঝাঁটা ফেলে সাবধান করেছিল মহিলা।
সানি প্রতিবাদ করেনি। 90 ডিগ্রি কোণে মাথা হেলিয়ে হ্যাঁ বলে সরে পড়েছে সেখান থেকে। তারপর লুকিয়ে এদিকে আসাটা কোনো বড় ব্যাপার নয়। এদিকটায় এসে বিস্ময়ে চোখ কপালে ওঠার জোগাড় সানির। হঠাৎ এই মহলে পা দিয়ে ওর মনে হল যেন ও এসে পৌঁছেছে কোনো ঘুমন্ত রাজ্যের রাজপ্রাসাদে। চারপাশে তাকিয়ে বুঝল এই হলঘরের গঠনও অবিকল বাইরেটার মতোই, কিন্তু বাইরে থেকে দেখলে এই বাড়িটাকে একেবারেই দেখা যায় না। ঠিক যেন সামনের বাড়িটা আড়াল করে রেখেছে এটাকে। সানি ঘুরে ঘুরে দেখল ঠিক ওই হলঘরের মতোই লম্বা লম্বা থাম মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। উপরে একই রকমের একটা ঝাড়বাতি, তেপায়া টেবিল, তার উপরের ফুলদানি একই রকমের আরামকে দ্বারা একই জায়গায় স্থির অবিচল ভাবে দাঁড়িয়ে রয়েছে। ঠিক যেন সকলে হঠাৎ করেই এই সাজানো সংসার ফেলে উঠে গেছে, এক্ষুনি ফিরে আসবে। দেওয়ালে দোনলা বন্দুক, হরিণের মাথা আর গন্ডারের চামড়া সাজানো। থামের আড়াল দিয়ে উপরে উঠে যাওয়ার সিঁড়ি, লাল রঙের গালিচা পাতা তাতে। সেই সিঁড়ি দিয়ে ওঠার সময় দেওয়ালের দিকে দেখতে গিয়ে চোখে পড়ল একটা জানলার কাঁচ ভেঙে সকালের মিঠে রোদের এক ফালি এসে পড়েছে ধুলো ভরা মেঝেতে। ধুলোর সূক্ষ্ম কণাগুলো আলোর টিন্ডেল এফেক্টের ফলে সানির চোখের সামনে ইলিক পিলিক ঘুরে বেড়াচ্ছে, লুকোচুরি খেলতে চাইছে ওর সাথে। ঠিক যেন একটা বহু পুরনো ধুলো পড়া জলছবির ক্যানভাসে পা রেখেছে ও। পকেট থেকে ফোনটা বের করল সানি। এরকম একটা জায়গায় ভ্লগ বানাতে পারলে ওর ফলোয়ার বেড়ে যাবে হু হু করে। হ্যালো ফ্রেন্ডস, আমি আবার এসে গেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম 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 টু মাই চ্যানেল। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য এবং ফ্যামিলির একটা পার্ট হওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করে সাল 1900। বাতের ব্যথা নেমে আর পারি না বাপু। কি গেছো মেয়ে হয়েছে। পুনি, ও পুনি, হায় মা একটু খেয়ে যা। হায় আয় মা একটু খেয়ে যা মা, দুষ্টুমি করিস নে। দুধ সুজির বাটি নিয়ে এ ঘর থেকে ও ঘর করতে থাকেন পুনির অর্থাৎ পূর্ণিমার দুধ মা খেমি। জন্মের পর থেকে মেয়েটা এক প্রকার তার দুধ খেয়েই কোলে কাঁখে চড়ে বড় হয়েছে। যমজ ভাইটা জন্মের সময়ই মারা যাওয়াতে তার দিকে আর ঘুরে তাকায়নি তার মা। অবশ্য ঘুরে তাকানোর মতো অবস্থাও তো তার নেই। বারবার মৃত সন্তানের জন্ম দেওয়ার পর যমজ সন্তানের একটি মৃত হওয়ায় শরীর আর ধকল নিতে পারেনি। দীর্ঘমেয়াদী ক্ষয় রোগ গ্রাস করেছে তাকে। তার উপর বংশের প্রদীপ আনতে না পারায় মনটাও মরে গিয়েছে তার। সারাদিন নিজের ঘরে নিজের পালঙ্কেই শুয়ে বসে দিন কাটে। ঝি এসে খাইয়ে দিয়ে যায়, চুল বেঁধে দিয়ে যায়, শাড়ি বদলে দিয়ে যায়। কারো সাথে বাক্য বিনিময় তো দূর, নিজের গলার স্বর নিজেই বলতে বসেছে সে। আঁতুর ঘর থেকে বেরিয়ে সে মেয়েকে কোলে নেয়নি একদিনের জন্যেও। কখনো ছোট শিশু ভুল করে তার ঘরে ঢুকে গেলে এমন তীব্র ঘৃণা ভরা চোখে তাকিয়েছে যে সেও বুঝে গেছে বাবার মতো মায়ের কাছেও সে অযাচিত। এদের কর্তাগিন্নির একমাত্র মেয়ের প্রতি আচরণ খেমি ভালো চোখে দেখেনি। বলেছে, হলোই দামি, কিন্তু এই মেয়ে তো তোমার বাজা বদনাম থেকে মুক্তি দিয়েছে। এই মেয়ের মুখেই তো প্রথম মা ডাক শুনেছ। জমিদার নিয়েও তো চিন্তা কি আছে, না হয় গরিব অনাথ একটা ছেলেকে জামাই করে রাখবে, সে দেখবে না হয় জমিদারি।
না, এ কথা খেমি কাউকে বলতে যায় না। এই বাড়ির দাসী চাকরেরা সব পুরনো আর বিশ্বস্ত। কে যে কখন জমিদার বাবুর কানে সাতকাহন করে কোন কথা তুলে দেবে তার ঠিক নেই। সে অন্তঃপুরের মূর্খ নারী, কোম্পানির আইন সম্পর্কে না সে কোনো খোঁজ রাখে, না এত কিছু বোঝে। রাতের বেলা ঘুমন্ত পূর্ণিমাকে নিজের বুকে জাপটে ধরে এইসব কথাই ভাবে খেমি। এই জমিদার বাড়িতে দুধমা হিসেবে বহাল হওয়ার পর থেকেই দেখেছে জমিদার গিন্নি আলাদা ঘরে থাকেন। বছর তিনেক আগে একবার মাত্র সে জমিদার বাবুকে ওই ঘরে ঢুকতে দেখেছে। দিনের আলোতেই দাসী চাকরের মুখের উপর সে ঘরের খিল পড়েছিল। আড়ালে আবডালে সকলেই মুখে আঁচল চাপা দিয়ে হাসছিল। ঘণ্টা তিনেক পরে জমিদার যখন বেরিয়ে এলেন সে ঘর ছেড়ে, তখন তার কপালে আরো দুটো নতুন রেখা তৈরি হয়েছে। এর ঠিক দিন সাতেক পরে বাড়িতে শঙ্খ বেজে উঠল, উলুধ্বনি পড়ল। নতুন বউ পায়ের আলতা ছাপ ফেলে বাড়িতে এলো। তার স্থান হল জমিদার গিন্নির পাশের ঘরটিতেই। অন্দরমহলে আবার আনাগোনা বাড়ল নিকুঞ্জমোহনের। প্রথম প্রথম তিনি শুধু রাতের বেলায় আসতেন, কিন্তু ক্রমে দিনেও তাকে ওই ঘরে আসা যাওয়া করতে দেখা গেল। নতুন বউ আশায় খেমি ভেবেছিল তার আদরের পুনিকে এবার তার বুক থেকে উপড়ে নিয়ে গিয়ে নতুন মায়ের কোলে দেওয়া হবে। প্রতিদিন রাতেই সে চোখের জলে বুকের কাপড় ভেজাত এই আশঙ্কায়, কিন্তু তার সৌভাগ্য সেই রাত এলো না। নতুন বউ নিজেকে নিয়েই ব্যস্ত থাকে। পারতপক্ষে নিজের ঘর ছেড়ে বেরোয় না, সর্বক্ষণ শাড়ি গয়না পরে আর শীতে নিজের রূপ পর্যবেক্ষণ করতে থাকে। ঝিদের মধ্যে কেউ খবর আনল নতুন গিন্নি একেবারে গরিব ঘরের মেয়ে। একটি পুত্র সন্তানের আশায় জমিদার বাবু তাঁকে বিয়ে করে এনেছেন, আর মাঝে মধ্যেই কবিরাজ মশাইয়ের ডাক পড়ছে। এখন বিভিন্ন জড়িবুটি তিনি তৈরি করে দিচ্ছেন, কিন্তু পুত্র সন্তান তো দূরে থাক, কোনো সুখবরই শোনাতে পারেননি নতুন বউ। সেই ঝি কোথা থেকে শুনে এসেছে পুত্র সন্তানের আশায় জমিদার নাকি আরো একটি দ্বার পরিগ্রহণের পরিকল্পনা করছেন। উর্বরা কন্যার খোঁজে পাশের গ্রামে লোকও নাকি পাঠিয়েছেন তিনি। আজ দোল পূর্ণিমা। রাধা মাধবের মন্দিরে পুজোর পরেই তৃতীয় বিবাহের দিন স্থির করবেন কুলপুরোহিত। তবে এসব নিয়ে বেশি মাথা ঘামায় না খেমি। সে এখন তার পুনিকে নিয়েই ব্যস্ত। তাকে খাইয়ে স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে নিয়ে যেতে হবে মন্দিরে। কিন্তু এই মেয়ে যে রোজকার মতো খাওয়া নিয়ে ফের হুজ্জুতি করছে, আবার কোথায় গিয়ে যে লুকোলো। পুনি, ও পুনি, আয় মা আমায়, কোথায় গেলি? খাবি আর? পুনি, আয় মা। বলতে বলতে এগিয়ে যায় খেমি, আর সামনে পড়ে যায় স্বয়ং কর্তা নিকুঞ্জমোহনের। এর আগে কখনো কর্তার মুখোমুখি হয়নি সে, তাই এখন সে কি করবে বুঝে উঠতে পারল না। কোন রকমে খাবারের বাটি সামলে মাথায় আঁচল চাপা দিয়ে কাঁপা গলায় বলতে পারল, পেন্নাম কর্তা। এই ভর সাঁঝের বেলায় এত শোরগোল কিসের? নতুন বউ বলছিল তোমাদের চিৎকারে তার মাথা ঢিপ ঢিপ করে। আগে খেতে খেতে পুনি যে কোথায় লুকিয়ে পড়লো, তাকে ডাকতে গিয়ে। পুনি নামটা শুনে নিকুঞ্জমোহনের ভ্রু কুঁচকে গেল, যেন তিনি মনে করার চেষ্টা করতে লাগলেন পুনি নামের অধিকারীকে। অবশেষে নিজের কন্যা পূর্ণিমাই যে তার দুধমায়ের পুনি, এই সত্য আবিষ্কার করে তিনি বললেন, অতটুকু মেয়েকে খাওয়ানোর জন্য এমন হাঁকডাক করে সকলের অসুবিধে করতে হবে? দরকার হলে তাকে ঘরের দৌড় এঁটে খাওয়াও, যাও। এদিকে অনেকক্ষণ ধরে দুধমায়ের গলা শুনতে না পেয়ে
ততক্ষণে আড়াল ছেড়ে বেরিয়ে এসেছে পুনি, আর এসেই সামনে দেখতে পেয়েছে রাশভারী চেহারার বাবাকে। এর আগে আড়াল আবডাল থেকে এই গম্ভীর মানুষটিকে দেখলেও বাবা বলে তাকে ডাকার সুযোগ হয়নি তার, বরং নিকুঞ্জমোহনকে সে চেনে এই বাড়ির কর্তা হিসেবেই। তাকে দেখে পুনির সব দুষ্টুমি গায়েব হয়ে গেল। খেমির আড়ালে গিয়ে সে ভীত কণ্ঠে বলল, জমিদার বাবু এসেছে। নিকুঞ্জমোহন খর চোখে একবার দুজনকে দেখে নিলেন, তারপর চলে গেলেন নতুন গিন্নির ঘরে। সুভাষিনীর নাম যিনি রেখেছিলেন তিনি তাকে কথা বলতে দেখে যেতে পারেননি। একদিক দিয়ে সে অবশ্য ভালোই হয়েছে, না হলে নামকরণের এমন ব্যর্থতা দেখে তিনি মৃত্যুর পরেও শান্তি পেতেন না। গরিব চাষির ঘরের পঞ্চম কন্যা সন্তান সুভাষিনীকে জন্মলগ্নে যে কেউ জিভেও কানে মধু ছোঁয়ায়নি তা তার সুমধুর ও সুতীব্র কথন শুনলেই বোঝা যায়। উপরন্তু 4 দিদির বিবাহ হয়ে সন্তান হয়ে যাওয়ার পরে তার জন্ম বলে তার মা ছোট কন্যাকে খুব একটা সুনজরে দেখেননি, যেন তার নারীত্বের আর মাতৃত্বের লজ্জা হিসেবেই মেয়েটি সংসারে এসেছে। সুভাষিনী তো তার বড় দিদির ছোট পুত্রটির চাইতেও বছরখানেকের ছোট। 4টি মেয়ের বিয়ে দিতে গিয়ে চাষের জমির প্রায় সবটাই গিয়েছে। এখন বিঘা 4 ধান জমি আছে, তাই দিয়ে সংবৎসরের চালের জোগান হয়ে গেলেও অন্যান্য চাহিদা মেটে না। তার জন্য সুভাষিনীর মাকে মুড়ি ভাজতে হয়, নারকেল পাতা থেকে কাঠি বের করে ঝাড়ু তৈরি করতে হয়। 3টি পেট ভরানোর পরে আর কিছুই উদ্বৃত্ত থাকে না যা দিয়ে মেয়ের বিয়ে দেওয়া যেতে পারে। কিন্তু সুভাষিনীর এই দিকে কোনো চিন্তা নেই। সে দুবেলা অনেকক্ষণ ধরে পুকুর ঘাটে স্নান করে। ঘরে খারের অভাব থাকায় পুকুর ঘাটে যারা স্নান করতে আসে তাদের খার, মুখে মাখার গন্ধ সাবান চুরি করে সে। আর বাকি সময়টা পুরনো ঘষা কাচের আরশিতে নিজের সুন্দর মুখখানা দেখতে দেখতে কল্পনা করে একদিন অনেক বড় বাড়ি থেকে অনেক তত্ত্ব নিয়ে তার বিয়ের সম্বন্ধ আসবে, আর এই ভাঙা ঘর থেকে তাকে নিয়ে যাবে। সুভাষিনীর সে স্বপ্ন যে সত্যি হয়েছিল তা তো শ্রোতারা এর মধ্যেই জেনে গিয়েছেন। যদিও বয়সের তফাৎ ও সতীন আছে জেনে তার মা নিজের কোলপোছা সুন্দরী মেয়ের এই ঘরে বিয়ে দিতে প্রথমে দ্বিধা করেছিল, কিন্তু মেয়ের উৎসাহী মুখের দিকে তাকিয়ে আপত্তি করেনি। হাতের লক্ষ্মী সাধ করে কেই বা পায়ে ঠেলতে চায়। সুভাষিনী তাই নিকুঞ্জমোহনের দ্বিতীয় পক্ষ হয়ে এই বাড়িতে রয়ে গেল। কিন্তু এখানেও সে নিজেকে নিয়েই ব্যস্ত হয়ে রইল। সংসার বা স্বামীর প্রতি তার তেমন মন নেই। তবে স্বামীর 3য় বিয়ের কথা শুনে সে কিন্তু চুপ করে রইল না। দোল পূর্ণিমার আগের দিন পুনি আর খেমিকে ধমক দিয়ে নিকুঞ্জমোহন এসে ঢুকলেন সুভাষিনীর ঘরে। দ্বিতীয় পক্ষকে তিনি আদর করে শুভা বলে ডাকেন। বয়সে তার 3 ভাগের 1 ভাগেই মেয়ের কাছে নিকুঞ্জমোহন প্রথম থেকেই জব্দ। নতুন নতুন শাড়ি গয়না না পেলে শুভা যখন অভিমান করে মুখ ফিরিয়ে থাকে, নিকুঞ্জমোহনের বুক যেন কষ্টে ফেটে যায়। কাছারি ঘরে যতক্ষণ তিনি থাকেন তার মন পড়ে থাকে শুভার কাছেই। 20 বছরের সদ্য যৌবনের স্বাদ পাওয়া তরুণের মতো তিনি অন্দরমহলে আসার জন্য ছটফট করতে থাকেন। তার এই অস্থির ভাব দেখে সকলে মুখ টিপে হাসে। নিকুঞ্জমোহন এই সব দেখেও দেখেন না। তিনি শুধু কবিরাজের কাছে নিত্য নতুন জড়িবুটির দাবি করতে থাকেন। ঝি মারফত নিকুঞ্জমোহনের 3য় বিবাহের সংবাদ আগেই পেয়েছিল সুভাষিনী। এই খবরে আদরের শুভার মেজাজ কেমন থাকবে সেটা আন্দাজ করতে না পেরে সাথে করে 1 জোড়া পায়ের তোড়াও নিয়ে এসেছে নিকুঞ্জমোহন। কিন্তু শুভা সেই নূপুর ছনাত করে ছুঁড়ে দিয়ে
নথ নাড়িয়ে বলল, তুমি এই তোমার ভালোবাসা না? 103-এর জ্বালায় চলে পড়ে গেলাম, আবার আরো একজন। শুনে রাখো জমিদার বাবু, তুমি যদি ফের আমাকে সতীন কাটার জ্বালা দিয়েছ, তবে আমি আত্মঘাতী হব, এই আমি বলে রাখলাম। এক ফোঁটা মেয়ের এমন কথা শুনে আতঙ্কে নীল হয়ে গেলেন নিকুঞ্জমোহন। এ যে শাখের করাত। শুভা তাকে পুত্র সুখে সুখী করতে পারেনি এখনো। এখন তার কথা শুনলে জমিদারি যাবে কোম্পানির হাতে। অন্যদিকে তার কথা না শুনে যদি বিবাহ করেন, তবে সে আত্মঘাতী হবে, আর তখনও তো জমিদারি হাতছাড়াই হবে। নিকুঞ্জমোহন তাকিয়ে দেখলেন পালঙ্কের এক কোণে বসে শুভা রাগে ফুঁসছে। তিনি তার পাশটিতে বসে তার হাতটা নিজের হাতে নিয়ে বললেন, রাগ করে না লক্ষ্মীটি, তোমায় তো বলেছি একটা ছেলে না হলে এই জমিদারি যে খোয়াতে হবে, তখন তোমাকেও যে আমার সাথে গিয়ে গাছতলায় থাকতে হবে, এত কষ্ট কি তুমি সইতে পারবে বলো? হ্যাঁ? শুভা অন্যদিকে মুখ ফিরিয়েই বলল, তার জন্য তোমাকে বিয়ে করতে হবে, তাই তো? আমাকে কি তুমি বোকা পেয়েছ? আমি সব বুঝি, সব বুঝি আমি। এখন তো আমি পুরনো হয়ে গেছি, আমাকে আর ভালো লাগে না, তাই তোমার নতুন বউ চাই। নিকুঞ্জমোহন শুভাকে নিবিড় করে বুকে জড়িয়ে ধরে গাঢ় গলায় বললেন, না গো না, তোমার থেকে মন উঠে যাবে এমন মতিভ্রম আমার যেন কখনো না হয়। কিন্তু কিন্তু একটা ছেলে। স্বামীর বুকে আলতো একটা কিল মারল শুভা। বলল, তোমার কি মনে হয় আমি কি একটা ছেলে তোমাকে দিতে পারি না? কিন্তু এই যে আমাদের ছেলে পুলে হচ্ছে না, সে কি আমার দোষ? তবে কার দোষ বলো শুভা? হ্যাঁ, আমি কি তোমায়? তা আমি কি সে কথা বলেছি নাকি কখনো? সুভাষিনী তার নরম হাত দিয়ে নিকুঞ্জমোহনের মুখ চেপে ধরল। চেনা স্পর্শে নিকুঞ্জমোহন যেন ধীরে ধীরে দ্রবীভূত হতে শুরু করলেন। শুভা তার জামার বোতাম খুলে বৃদ্ধ বুকের পাকা চুলে আঙুল বুলিয়ে দিতে দিতে বলে, তবে দোষ যার, তার নাম বললে আমার এই সংসারে আর ভাত চলবে না, সে নিয়ে আমি ভাবছি না বাপু। তবে সে যতদিন থাকবে ততদিন কিন্তু তোমার আমার কোল জুড়ে ছেলেটি আসবে না, আমি বলে দিই। নিকুঞ্জমোহন এক ঝটকায় শুইয়ে দেয় শুভাকে। নিজেও তার পাশে শুয়ে বলেন, তুমি বলোই না সেই নামটা, তারপর দেখো দেখো আমি তার কি ব্যবস্থা করি। শুভা শরীর থেকে স্বামীর হাত ঠেলে সরিয়ে দেয়, বলে, আচ্ছা তোমার চোখে কি কিছুই পড়ে না? চোখের সামনে অমন অলক্ষী হতচারী মেয়ে দিন নেই রাত নেই চমচম করে নূপুর বাজিয়ে দুবদা পা ফেলে ঘুরে বেড়াচ্ছে, আর তার পিছন পিছন সমস্ত জি চাকর ছুটে বেড়াচ্ছে। বাবারে বাবা, আমার কান মাথা সব ধুলে গেল গো। ছাড়ো না সব, তুমি আমার কাছে এসো। আচ্ছা তুমি বলো তো, তুমি তো আমার চেয়ে এত বয়সে বড়, এত কিছু জানো, তুমি বলো কোন সংসারে এমন সৃষ্টি ছাড়া কাণ্ড হয়? এমন অশান্তির পরিবেশে মা ষষ্ঠী কি বা করবেন কেন? অলক্ষী না হলে কেউ জন্মেই নিজের ভাইকে খেতে পারে?
নিকুঞ্জ মোহনের সারা শরীর জুড়ে তখন রক্তকণিকারা প্রবল দৌরাত্ম্য শুরু করেছে। এখন শুভার কোনো কথাই যে তিনি ফেলতে পারবেন না, এটা শুভা বেশ জানে। তিনি ততক্ষণে শুভার বুকের কাপড় সরিয়ে তার ঘ্রাণ নিতে ব্যস্ত হয়ে পড়েছেন। তার কথাগুলো গোঙানি হয়ে সুভাষিনীর কানে প্রবেশ করল। দূর করে দেব, দূর করে দেব, সকলকে দূর করে দেব। তুমি যা বলবে আমি তাই করব। প্রায় ঘণ্টাখানেক পর নিকুঞ্জ মোহন যখন ওই ঘর ছেড়ে বেরোলেন, শুভা ততক্ষণে কথা আদায় করে নিয়েছে যে পুনি নামের এই অলক্ষী বিতাড়ন পর্ব সম্পন্ন হবে তার বাপের বাড়ির ওদিকের এক তান্ত্রিক দ্বারা। তারপর তিনি এক পুজো করলেই গর্ভ সঞ্চার হবে শুভার। পুত্র লাভের আশ্বাস নিয়ে ঘর ছাড়ার সময়ও নিকুঞ্জ মোহন জানতে পারলেন না সুভাষিনী অন্তঃসত্ত্বা। বাড়ির অনেক গল্প আছে, তোমরা আজকালকার ছেলে বলে তো কিছু জানো না। খোঁজই রাখো না নিজের শিকড়ের। আমি যদি খবর না পাঠাতাম তুমি কি জানতে পারতে তুমি কোন বাড়ির ছেলে? সকালবেলা নিরঞ্জন এসে বসেছেন আনন্দমোহনের পাশে। এক কাপ চিনি ছাড়া লিকার চা আর এক বাটি মুড়ি গুঁড়ো দিয়ে সকালের খাওয়া দাওয়া সারেন আনন্দমোহন। সম্পর্কে তিনি নিরঞ্জনের দাদু হন, বাবার কাকা। নিরঞ্জন বাবার বাবা যতীন্দ্রমোহনকে ছোটবেলায় খুব বেশি পাননি। তার যখন 10 বছর বয়স তখন দাদু যতীন্দ্রমোহন ইহকালের মায়া ত্যাগ করেন। দাদু ছিলেন খুব রাশভারী মানুষ, সারাদিন নিজের ঘরে বই পড়তেন। নাতি নাতনিকে কোলে নিয়ে কখনো আলগা সোহাগ দেখাননি, বরং বাবা কখনো শখ করে তার হাতে লজেন্স দিলে তিনি ধমক দিয়েছেন তাকেও। নিজেদের এমন বাড়ি ছেড়ে তিনি কেন যে চলে গেলেন আর ফিরেও তাকালেন না, এ তার কাছে রহস্য। আনন্দমোহনের অভিযোগ মেনে নিয়ে নিরঞ্জন হেসে বললেন, আচ্ছা, এই বাড়ির আর কোনো শরিক বা আমাদের আর কোনো আত্মীয় নেই? না, নেই। বাগচি পরিবারের বংশলতিকা খুব সোজা সাপটা। এই বাড়ি তৈরি করেছিলেন আমার বাবা নিকুঞ্জ মোহন বাগচি। দীর্ঘদিন সন্তানহীনতায় ভোগার পরে দাদা অর্থাৎ তোমার দাদু আসেন। তার বছর 3 পরে আমার জন্ম হয়। এই বাড়িতে থেকে দাদার বড় হওয়া, পড়াশুনো সবকিছু। কিন্তু একদিন বাবার সাথে দাদার খুব ঝগড়া হয়। কি নিয়ে তখন ঠিক বুঝিনি, তবে আমার বাবার 2 বিয়ে ছিল জানো তো। আমরা হলাম দ্বিতীয় পক্ষের সন্তান। 2টো বিয়ে? আরে ইন্টারেস্টিং ব্যাপার তো। এই 2খানা বিয়ে করলে বাওয়াল হতো না তখন? ওপাশ থেকে ছেলের গলা শুনে মুখে বিরক্তি নিয়ে ঘুরে তাকালেন নিরঞ্জন। ছেলেটার দেখছি কোনো বুদ্ধি নেই। মায়ের আশকারাপি আরো বিগড়েছে। তাহলে দেখছে এখানে একটা দরকারি কথা হচ্ছে, তার মধ্যে এভাবে কেউ এখন যদি পুরো বিগড়ে গিয়ে এই বাড়িটা না দিতে চায়। ওপাশের মহলটা ঘুরে প্রয়োজনীয় ভ্লগ বানিয়ে সানি চলে এসেছে এদিকে। বেশ খিদেও পেয়েছে, এবার খেয়ে নিয়ে ভয়েস ওভার দিতে হবে। অল্প সময়ের জন্য একবার লাইভেও এসেছিল। বেশ কিছু কমেন্ট এসেছে রাতের দিকে লাইভ করার জন্য। এখানে ঢুকতে ঢুকতে এই গল্প শুনে ও উৎসাহী হয়ে বসে পড়ে নিরঞ্জনের পাশের চেয়ারে।
আনন্দমোহন বিরক্ত হয়ে বলেন, তোমার ছেলেটা এমন তরল মতির কেন গো? গুরুজন সম্পর্কে, নিজের পূর্বপুরুষ সম্পর্কে কিভাবে কথা বলতে হয় কোনো শিক্ষাই দাওনি দেখছি। অপমানে সানির মুখ কালো হয়ে যায়। ও তক্ষুনি ওখান থেকে উঠে আসতে চায়, কিন্তু নিরঞ্জন তার হাতে চাপ দিয়ে তাকে জোর করে বসিয়ে রাখেন। আনন্দমোহনকে তোষামত করে বলেন, আপনি ওর কথায় কিছু মনে করবেন না দাদু, ওরকমই মায়ের মতো হয়েছে আর কি। কোনো কিছুর গুরুত্ব বুঝতে একটু সময় লাগে ওদের। যাকে আপনি বলুন দাদু। আনন্দমোহন চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বলতে শুরু করলেন, আমাদের মায়ের অকাল মৃত্যুর পরে এই পরিবারের কিছু লুকিয়ে রাখা ঘটনা দাদা জানতে পারে। দাদার জন্মের সাথে সম্পর্কিত সেই ঘটনার কথা জানতে পেরে দাদা এই বাড়ি ত্যাগ করেন। আঘাত সহ্য করতে পারেনি বড় মা, তিনিও একদিন ঘুমের মধ্যে, তারপর এই ফাঁকা বাড়িতে থাকতে আমার একটুও ভালো লাগতো না। চারদিকে তখন স্বাধীনতা আন্দোলন হচ্ছে, আমারও ইচ্ছে করতো ওদের সাথে গিয়ে যোগ দিই, কিন্তু বাবাকে আমি কথা দিয়েছিলাম মুখে ছেড়ে আমি যাব না। বাবা মারা যাওয়ার পর তো এ বাড়ি ছেড়ে বেরোতে পারতেন, তখন তো কোনো পিছুটান ছিল না। এত বড় বাড়িতে একা একা থাকতে আপনার... পারতাম অনেক কিছু। তোমার কি মনে হয় সেই চেষ্টা আমি করিনি? কিন্তু এই বাড়ি আমায় ছাড়তে চায়নি। সকালে যেখানেই যাই, রাতে আমার এই বাড়িতে ফিরতেই হতো। বাড়ির সাথে আমার নারীর যোগ আছে, মরণ ছাড়াই বাড়ি ছেড়ে বেরোতে পারবো না আমি। আমার অনেক হলো, এবারে বাড়ির দায়িত্ব তোমরা নাও। চলো, আমি এবার বিশ্রাম নেব। লাঠি হাতে নুয়ে পড়া শরীরটা নিয়ে ধীরে ধীরে নিজের ঘরের দিকে এগিয়ে যান আনন্দমোহন। তার বলিরেখাযুক্ত মুখে ফুটে ওঠে কুটিল একটা হাসি। এতদিনে মুক্তি হয়েছে তার। নিকুঞ্জ ভবনের নতুন রক্ষক এসে গিয়েছে। তবে একটু আগে নিরঞ্জন আর তার ছেলেকে যে গল্প বলে এসেছেন তিনি, তার অনেকখানি মিথ্যে। তার দাদা যতীন্দ্রমোহনকে জন্মের কিছু বছর পরেই পাঠিয়ে দেওয়া হয় এক আত্মীয়ের বাড়ি। সে চলে যাওয়ার পরে জন্ম হয় আনন্দমোহনের। তার মায়ের পরিচিত সেই তান্ত্রিক বলেছিল, উত্তরাধিকার যদি চাও তাহলে ওই কন্যাকে উৎসর্গ করতে হবে, কিন্তু বংশের প্রত্যেক প্রজন্মে এমন একজন পুরুষকে লাগবে যাকে পাহারা দিতে হবে এই গোটা বাড়ি। উত্তরাধিকারীর আশায় থাকা নিকুঞ্জমোহনকে তান্ত্রিক বলেছিলেন, রক্ষক যদি তিনি এনে দিতে না পারেন তাহলে তাকেই পাহারা দিতে হবে এই বাড়ি। মৃত্যুর আশায় দিন গুনবেন, কিন্তু উপযুক্ত রক্ষকের হাতে এই বাড়ি দিয়ে যেতে না পারলে মুক্তি তাঁর হবে না। এই সব অভিশাপ থেকে বড় পুত্রকে বাঁচাতেই তাকে দূরে সরিয়ে দিয়েছিলেন তারা। এই বাড়িকে রক্ষা করার জন্যই তো জীবনে কখনো বেগমপুর ছেড়ে যেতে পারেননি আনন্দমোহন। যতবার সেই চেষ্টা করেছেন, কি এক অমোঘ আকর্ষণে আবার ফিরে এসেছেন তিনি।
যে দাদার জন্য জীবনে এত বড় আত্মত্যাগ করলেন, সে কোনোদিন খোঁজও নেয়নি তার। বিয়ে করেননি আনন্দমোহন। যদি তাঁর ঔরসে আসে পরের প্রজন্মের রক্ষক, পিতা হয়ে কি পুত্রকে সেই যন্ত্রণাময় জীবন উপহার দিতে পারবেন? তান্ত্রিক নিজের স্বার্থসিদ্ধির জন্যই এই কাজ করতে সম্মত হয়েছিলেন, আর সুভাষিনী এই ফাঁকে সরিয়ে দিয়েছিল তার পথের কাঁটাকে। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। এক্ষেত্রে সেই প্রতিক্রিয়া হল বংশ পরম্পরায় রক্ষকের যোগান দেওয়া। সেই রক্ষকের প্রয়োজনেই জন্ম হয় আনন্দমোহনের, আর প্রত্যেক প্রজন্মে সেই রক্ষককে চেনা যাবে বিশেষ একটি চিহ্ন দ্বারা। তার দুই পায়ে থাকবে নূপুরের ছাপ, যেন মনে হবে জন্ম থেকেই পায়ে নূপুর নিয়ে পৃথিবীতে এসেছেন তারা। ধুতি দিয়ে ঢাকা থাকে আনন্দমোহনের পা, তাই কেউ দেখতে পায় না। এখানে আসার পর নিরঞ্জন আর সানি দুজনের পাই লক্ষ্য করেছেন তিনি, আর খুঁজে পেয়েছেন এই প্রজন্মের রক্ষককে। ঘরটা খুব অন্ধকার। এই ঘরটায় থাকতে একটুও ইচ্ছে করছে না পুনির, কিন্তু এই ঘর থেকে বেরোনোরও কোনো উপায় নেই ওর কাছে। এখন দিন না রাত সেটাও বুঝতে পারছে না সে। কেঁদে কেঁদে ক্লান্ত হয়ে পড়েছে। কত চিৎকার করেছে, কত ডেকেছে, কেউ আসেনি। একা একা পা টেনে টেনে অন্ধকার ঘরটায় হেঁটে বেড়াচ্ছে পুনি। বন্ধ দরজায় দুবার চাপড় মেরে অনুরোধের সুরে কোকিয়ে উঠল 5 বছরের মেয়েটা। আমি খুব ভয় করছি। ফাঁকা ঘরে পুনির কথাগুলো ঘুরপাক খেয়ে ওর নিজের কানেই ফিরে এলো। কাঁদতে কাঁদতে দরজায় ঠেস দিয়ে বসে পড়ল। হাঁটুতে মুখ গুঁজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল, কিন্তু কেউ তার গলা শুনে দোর খুলে দিয়ে গেল না। ঠিক কবে থেকে যে এই ঘরে সে বন্দী আছে সেই হিসেব নেই ওর কাছে। কে ওকে নিয়ে এসেছে সেটাও জানে না পুনি। শুধু দরজার বাইরে মাঝে মাঝে একজনের উপস্থিতি টের পায়। ওর মনে হয় ওর ডাক শুনতে পেয়ে দুধমা এসে বসে থাকে বাইরে। পুনি বেশ কয়েকবার ডেকেছে, কিন্তু ওদিক থেকে কোনো উত্তর পায়নি। দুধমা হলে কি এভাবে চুপ করে বসে থাকতে পারত? উফ, মাথায় আবার খুব যন্ত্রণা করছে। মনে হচ্ছে কেউ যেন একটা লোহার দণ্ড মাথার বাঁদিকে বসিয়ে একটা হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে মাথার ভেতর ঢুকিয়ে দিচ্ছে। সেই যন্ত্রণাটা যেন একটু একটু করে চারিয়ে যাচ্ছে সারা শরীরে। হাতুড়ি আর লোহার ঠং ঠং শব্দে কানে তালা লেগে যাচ্ছে ওর। দুই হাতে কান চাপা দেয় পুনি। অসহ্য যন্ত্রণায় গুটিয়ে রাখা পা দুটো সামনে ছড়িয়ে দিয়ে দাপাতে থাকে সে।
নূপুরের ঋণিঝিনি শব্দ ওঠে তাতে। একটা দিনের কথা খুব বেশি করে মনে পড়ে তার। দোল পূর্ণিমার দিন। দুপুরের পুজোর পর প্রসাদ খেতে দেওয়া হয়েছে তাকে। দুধমাকে সকাল থেকে খুঁজে পাচ্ছিল না ও। অন্দরমহলের দাসী চাকরেরা পুজোর কাজে ব্যস্ত। কচি মেয়েটা যে সকাল থেকে খালি পেটে শুকনো মুখে ঘুরে বেড়াচ্ছে সেদিকে কারো নজর পড়েনি। এই মেয়েটাকে তার বাপ মাই হেলাছেদ্দা করে, ঘুরে তার মুখের পানে চায় না। তাই ওকে খেতে না দিলেও কেউ হাতে মাথা কাটতে আসবে না। একে সকাল থেকে দুধমাকে দেখতে পায়নি, তার উপর সূর্য মাথার উপর উঠলেও পেটে দানা পানি পড়েনি। ক্লান্ত হয়ে পুনি নিজের অজান্তেই ছোট মায়ের ঘরের পাশের দেওয়ালে হেলান দিয়ে বসেছিল। বারবার মনে পড়ছিল গতকাল অবধিও তাকে খাওয়াতে গিয়ে অতিষ্ঠ হতো দুধমা। শেষে বলেছিল, আমার যেদিকে দু চোখ চায় সেদিকে চলে যাব, তখন হাজার ডাকলেও কিন্তু পাবি নে। তবে কি সত্যি সত্যি তাকে ছেড়ে দুধমা চলে গেল? আশঙ্কায় পুনির দু চোখ বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়তে লাগলো। ও মা, উনি করে বসে আছিস কেন মা? আরে এ কি, মুখটা যে পুরো শুকিয়ে গেছে। সকাল থেকে কিচ্ছু খাসনি না? জল ভরা চোখ তুলে তাকিয়ে পুনি দেখল খাবারের থালা হাতে ছোট মা দাঁড়িয়ে আছে তার সামনে। পুনি বিহ্বল হয়ে গেল তাকে দেখে। এর আগে কখনো ছোট মায়ের এমন স্নেহময়ী রূপ সে দেখেনি। দুপাশে মাথা নেড়ে না বলল পুনি। সুভাষিনী নথ দুলিয়ে হেসে বলল, ঠিক ধরেছি। ওরে, মায়ের চোখকে কি ফাঁকি দেওয়া অত সহজ রে মা? নে, তোর জন্য খাবার এনেছি, খেয়ে নে। পুনি অবাক হয়ে বলল, তুমি তুমি আমার জন্য খাবার এনেছ? কই দাও, আমার খুব খিদে পেয়েছে জানো, খুব খিদে পেয়েছে আমার, কই দাও। খাবারের থালাটা ওর সামনে নামিয়ে রাখল সুভাষিনী। লুচি, মোহনভোগ, পায়েস, মিষ্টি দেখে চোখ চকচক করে উঠল ক্ষুধার্ত মেয়েটার। এর আগে কখনো একা হাতে খায়নি সে, কিন্তু এখন এক প্রকার খাবারের উপর ঝাঁপিয়ে পড়ল। তবে পুরো খাবারটা শেষ করতে পারল না পুনি। দু চোখে ঘুমের পর্দা নেমে এলো। ছোট মায়ের মুখটা ঝাপসা হতে হতে মিলিয়ে গেল যেন। যখন ঘুম ভাঙল তখন সে নিজেকে এই ঘরে খুঁজে পেল না। মাঝে একবার ঘুম ভেঙেছিল তার, কিন্তু ঠং ঠং শব্দটা শুনতে শুনতে আর মাথায় একটা পিন ফোটানোর মতো যন্ত্রণা অনুভব করতে করতে আবার ঘুমের রাজ্যে তলিয়ে গিয়েছিল সে। তারপর থেকে এই অন্ধকার ঘরেই বন্দী। দুধমা, ছোট মা কেউ আসেনি দরজাটা খুলে দিতে। রাগের চোটে ঘরময় দুমদুম করে পা ফেলে হাঁটতে লাগল সে। তার পায়ের নূপুর শব্দ তুলল, ছমছম, রিন রিন, ছমছম। শব্দটা শুনেই চমকে উঠল সানি। ঠিক যেন কেউ নূপুর পরে মাথার উপরেই এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছে। লঘু পায়ে কে যেন চলে ফিরে বেড়াচ্ছে। সকালের ভিডিওটা ফেসবুক প্রোফাইলে আর ইনস্টাগ্রামে পোস্ট করেছিল, সামান্য ভয়েস দিয়ে এডিট করে। আর ওকে অবাক করে দিয়ে ইতিমধ্যেই ভিউয়ার সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে। আর তার সাথে অনুরোধ এসেছে লাইভ করার। লাইভ করার জন্য সানি এই রাতের সময়টাকেই বেছে নিয়েছে। সকলে ঘুমিয়ে পড়ার পর তাই পা টিপে টিপে ঘর ছেড়ে বেরিয়ে এসেছে ও।
রাতের খাওয়ার সময় একটা টর্চ চেয়ে রেখেছিল। ওই মহিলা তাতে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করেছিল, টর্চ কেন? টর্চ দিয়ে কি করবে শুনি? সানি নির্বিকার মুখে মিথ্যে বলেছিল। অ্যাকচুয়ালি রাতে তো কারেন্ট চলে যায়, জল খেতে বা বাথরুমে যদি যেতে হয় তখন ওই আর কি একটু দরকার পড়বে। মহিলার মন থেকে সন্দেহ যায়নি তখনও। বলেছিল, কেন? তোমার হাতে যে ওই গাবদা ফোনটা আছে তাতে আলো জ্বলে না? সানি আবারও মিথ্যে বলেছিল। না, ফোনে চার্জ নেই অ্যাকচুয়ালি। লাগে না। মহিলা গজগজ করতে করতে উঠে গিয়েছিল ঠিকই, কিন্তু হাতে একটা টর্চ নিয়ে ফিরেও এসেছিল। এখন সেই টর্চ আর ফোন নিয়ে সানি এসে দাঁড়িয়েছে ওই হল ঘরে। রাতের অন্ধকারে নিস্তব্ধ এই হলঘরটাকে যেন ঘুমন্ত পুরী মনে হচ্ছে। কোথাও কোনো শব্দ নেই, শুধু একঘেয়ে সুরে ঝিঁঝি পোকাদের কনসার্ট চলছে। সানি অপেক্ষা করে রইল শব্দটা শোনার জন্য, কিন্তু না, আর ওই হালকা পায়ের শব্দ শুনতে পেল না ও। নিজের মনের ভুল মনে করে লাইভটা শুরু করল সানি। যদিও রাত বেশ হয়েছে, কতজন আদৌ দেখবে সেই নিয়ে দ্বন্দ্বে ছিল ও। কিন্তু বর্তমান জেনারেশন রাতের অন্ধকারকেই বেশি পছন্দ করে। অন্ধকারের গভীরতায় মিশে গিয়ে ওরা ডুবে থাকতে ভালোবাসে ওয়েব সিরিজ, মিম আর রিলসে। শুরুতে একজন দুজন করে লাইভে যুক্ত হতে হতে 5 মিনিটের মধ্যে সংখ্যাটা দাঁড়ালো 500-তে। সকালের ভিডিওর কল্যাণে সানির প্রোফাইলের রিচ বেড়ে গিয়েছে অনেক। সময় নষ্ট না করে শুরু করল সানি। হ্যালো ফ্রেন্ডস, সবাইকে জানাই আমার চ্যানেলে ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। কথা মতো আমি লাইভে চলে এসেছি। সময় এখন রাত 12:50 আর আমি চলে এসেছি বেগমপুরের বাগচিবাড়ি অর্থাৎ নিকুঞ্জ ভবনের পরিত্যক্ত অন্দরমহলে। সকালে শুধুমাত্র আমি এই হল ঘরের ভিডিওটাই করে দেখিয়েছিলাম তোমাদের, আর তার সাথে জানিয়েছিলাম এই বাড়ির ইতিহাস। সৌভাগ্যক্রমে আমি কিন্তু এই বাড়ির উত্তরাধিকারী অর্থাৎ জমিদার বলতে পারো কিন্তু। হ্যাঁ, তো এখন আমি তোমাদের দোতলাটা ঘুরিয়ে দেখাবো, আর তার সাথেই এই বাড়ির আরো কিছু অজানা ইতিহাস শেয়ার করব। তার আগে লেট মি গো থ্রু মাই কমেন্টস। কে কে কমেন্ট করেছে দেখি। একটানা কথা বলার পর সানি এবার চোখ রাখল স্ক্রিনের উপর জেগে ওঠা কমেন্টে। লোকে উৎসাহী হয়ে এত বেশি কমেন্ট করেছে যে সেগুলো পড়ার আগেই নতুন কমেন্ট এসে জমা হচ্ছে। পরিচিত অপরিচিত কয়েকজনের হাই হ্যালোর জবাব দেওয়ার পর একটা কমেন্টে এসে চোখ আটকাল সানির। তুমি তো এখন জমিদার বললে, তাহলে এখন থেকে কি ওই বাড়িতেই থাকবে? যদি থাকো তবে আমি জমিদার গিন্নি হতে রাজি। লেখার পরে আবার দুটো উইঙ্ক ইমোজি। সানি বিরক্ত হল। এরকম গায়ে পড়া মানুষ ওর একেবারে পছন্দ নয়, কিন্তু লাইভে অসন্তোষ প্রকাশ না করে বলল, না না, আমি এখানে থাকতে আসিনি, একটা কাজে এসেছিলাম, কালকেই ফিরে যাব। উত্তর দেওয়ার পরেই আর একটা কমেন্ট চোখে পড়ল সানির। একজন জিজ্ঞেস করেছে, এই বাড়িটার বয়স কত? দেখে তো মনে হচ্ছে 100 বছরের উপরে এর বয়স। সানি সিঁড়ির দিকে পা বাড়িয়ে উত্তর দিল, এক্স্যাক্টলি, আপনি ঠিকই ধরেছেন। এই বাড়িটা 100 বছরেরও বেশি পুরনো। বেশ চওড়া সিঁড়ি, যদিও দৈর্ঘ্যে খুব বেশি নয়। 90 দশকের বাংলা সিনেমায় যেমন দেখা যেত, সিঁড়িগুলো তেমন ঘোরানো। এক হাতে টর্চের আলো সামনে ফেলে অন্য হাতে মোবাইল ধরে এগিয়ে চলল সানি। সিঁড়ির পাশের ভাঙা জানলা দিয়ে পূর্ণিমার চাঁদের আলো ঘরে প্রবেশ করেছে। সানি খুব বেশি শব্দ করছে না। ওর বারবার মনে হচ্ছে বেশি শব্দ হলেই যেন ঘুম ভেঙে যাবে সবার। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে এবার থেমে গেল সানি। একটা শব্দ কানে এসেছে ওর। খুব কাছেই কেউ যেন লোহার উপর হাতুড়ি ঠুকছে। সানি মন দিয়ে আওয়াজটা শোনার চেষ্টা করল।
হ্যাঁ, এই দোতলা থেকেই আসছে শব্দটা, সাথে নূপুরের রিনিঝিনি শব্দ। কিন্তু সেই শব্দটা ক্ষীণ। বাড়িতে ঘুমন্ত মা পাশ ফিরলে হাতের চুড়িতে যে সামান্য নিক্কণ ওঠে, ঠিক ততটুকু। স্ক্রিনে ততক্ষণে কমেন্ট ভেসে উঠেছে। আরে দাদা, কি হলো? থেমে গেলে কেন? নেটওয়ার্ক ইস্যু নাকি? সানির মনে কৌতূহল হলো। ও কমেন্টসে চোখ বুলিয়ে বলল, হালকা একটা নুপুরের শব্দ শুনতে পেলাম যেন। তোমরা কি কেউ শুনতে পেয়েছো? লাইভটা শুরু করার আগেও কিন্তু আমি এটা শুনতে পেয়েছিলাম। স্ক্রিনে এবার কমেন্টে ঝড় বয়ে গেল যেন। ও মাই গড, ভূত! আরে দাদা, ভালো কথা বলছি, ফিরে যাও। এই ভাই, এভাবে নাটক করিস না রে। এইভাবে রিচ আসে না ভাই। তুমি আমার ছেলের বয়সী, হনুমান চালিসা পাঠ করো। এই জাতীয় আরো অনেক কমেন্টস। সানি সেগুলোকে পাত্তা না দিয়ে এগিয়ে চলল। ফোনের ব্যাক ক্যামেরা চালু করে দিল। টর্চের সরল রৈখিক আলো চাপ চাপ অন্ধকার কেটে সামনে দিশা দেখাচ্ছে। সানি দোতলায় উঠে এলো। দোতলায় উঠেই সানির অন্যরকম একটা অনুভূতি হল। ঘুমন্ত রাজপুরী নামটা আরো বেশি করে জাঁকিয়ে বসল ওর মনে। দেখে মনে হলো এক্ষুনি ওই ঘর থেকে কিংবা থামের আড়াল থেকে কেউ বেরিয়ে আসবে। যারা রোজ এখানে থাকে, খায়, হেঁটে চলে বেড়ায়, তারা একটু আগেও ছিল এখানে। আরে ভূত কোথায় রে ভাই? ভূত দেখা ভূত! এসব কি ন্যাকামি করছিস বলতো? সানির চোখেই পড়ল না কমেন্টটা। টর্চের আলো ফেলে ও এগিয়ে চলল লম্বা করিডোর ধরে। দেওয়াল ঘেঁষে সাজানো রয়েছে ভারী কাঠের টেবিল, তার উপরে ফুলদানি। একটু উঁচুর দিকে একটা অয়েল পেন্টিং। তার উপর টর্চ ফেলেও ছবিটা বুঝতে পারল না সানি। সিলিংয়ে ছোট ছোট ঝাড়বাতি লাগানো। অয়েল পেন্টিং এর পরে দেওয়ালে টাঙানো কিছু প্রাণীর মাথা। বুনো মোষ, হরিণ, বাঘ। দুটো দোনলা বন্দুকও চোখে পড়ল ওর। ঘরের ভিতর যাওয়ার খুব ইচ্ছে হচ্ছে সানির, কিন্তু দরজার গায়ে মাকড়সা এতদিনে নিজেদের প্রাসাদ তৈরি করেছে যেন। সেসবের বাধা পেরিয়ে প্রথমে দরজায় ধাক্কা দিল সানি। না, খুলল না। এখন সে আর কোনো কথা বলছে না। স্ক্রিনেও ভেসে উঠছে না কোনো কমেন্ট। শুধু ভিউয়ার সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। আবার একটা শব্দ শুনতে পেল সানি। কে যেন কাঁদছে। কান্না শুনে মনে হচ্ছে কোনো বাচ্চার গলা, আর শব্দটা যেন ঠিক ওর বাঁ দিক থেকে আসছে। সানির হৃৎপিণ্ডের গতি বেড়ে গেল। কোনো ভুল নেই, কোনো বাচ্চাই কাঁদছে, হাপুস নয়নে কাঁদছে। লজেন্স আবদার করে না পেয়ে যেমন করে কাঁদে, কিংবা প্রিয় খেলনা ভেঙে গেলে যেমন করে কাঁদে, ঠিক তেমন সুরে কাঁদছে। আর কি কেউ শুনতে পাচ্ছে এই কান্নার শব্দ? নূপুরের রুমঝুম বা হাতুড়ির ঠং ঠঙের মতো ক্ষণিক শব্দ নয়। এক টানা কেউ কেঁদেই যাচ্ছে। এমন কান্না শুনলে অতি পাষাণের চোখেও জল আসে, বুকের ভেতরটা মুচড়ে ওঠে। স্ক্রিনের দিকে চোখ রাখল সানি। একটা কমেন্ট। এই ভাই, তোর পিছনে ওটা কি? সানি চমকে উঠে পিছন ফিরল। কোথায়? স্ক্রিনেও আরো উদ্বিগ্ন মানুষজন সেই একই প্রশ্ন করেছে, কিন্তু পিছন ফিরে কাউকেই দেখতে পেল না সানি। চারপাশে টর্চের আলো ফেলল। কেউ নেই, কিছুই নেই। স্ক্রিনে ততক্ষণে ভেসে উঠেছে কিছু হাসির ইমোজি। সানি পাত্তা দিল না, কিন্তু কান্নাটা এখনো হয়ে চলেছে।
এদিকে দরজাটা বিস্তর ঠেলাঠেলির পরেও না খোলায় চেষ্টা ছেড়ে সামনের দিকে এগিয়ে গেল সানি। 2 নম্বর দরজা পেরিয়ে 3 নম্বর দরজার সামনে এসে দাঁড়াল। কান্নার শব্দটাও এসে দাঁড়ানোর সাথে সাথেই যেন বন্ধ হয়ে গেল। তবে এই দরজাটা অন্য দরজার চেয়ে আলাদা। অন্য দরজাগুলোতে যেমন ধুলো আর ঝুলের আস্তরণ পড়েছে, এখানে তা নয়, বরং সাফসুতরো বেশ এই জায়গাটা। কেউ যেন এসে রোজ ঝাঁট দিয়ে পরিষ্কার করে রাখে। অন্য দরজাগুলো যেমন ভিতর থেকে বন্ধ মনে হল, এটা যেন বাইরে থেকে আটকানো। তবে কোনো শিকল বা তালা নয়, কয়েক গাছি লাল সুতো জড়ানো আছে। ও গিয়ে দরজার সামনে দাঁড়াতেই মনে হল একটা হালকা তরঙ্গ উঠল যেন তাতে। ওপাশ থেকে কেউ অনেক আশা, অনেক ভরসা নিয়ে হাত রেখেছে বন্ধ দরজায়। সানি একবার ডান দিকে একবার বাঁ দিকে তাকালো। তারপর কিছু না ভেবেই হালকা ঠেলা দিল দরজাটায়। নিজের ছেলের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে সুভাষিনী। প্রসব যন্ত্রণার বদলে তার মুখে স্থান পেয়েছে আতঙ্ক। সদ্য জন্মানো তার ছোট পুত্রটির দুপায়ে এ কিসের জন্মদাগ? দেখে যেন মনে হয় একজোড়া নূপুর তার চামড়া কেটে বসেছে শরীরে। ওই তান্ত্রিক বলেছিলেন বটে, এই বাড়ির একজন পুরুষকে পাহারায় থাকতে হবে, কিন্তু ওই সামান্য দাসীর অভিশাপ এইভাবে ফলে যাবে তা ঘুণাক্ষরেও ভাবেনি সুভাষিনী। 10 বছর আগেকার সেই দিনটার কথা মনে পড়ে যাচ্ছে সুভার। দোলের দিন ভোরে লেঠেল দিয়ে ওই দুধ মা খেমিকে সরিয়ে দেওয়া হয় বাড়ি থেকে। বাড়ির পিছনেই আস্তানা গেড়েছিলেন তার চেনা তান্ত্রিক। তার কাছেই একটা কুটিরে রাখা হয়েছিল খেমিকে। তারপর মেয়েটাকে তান্ত্রিকের দেওয়া ওষুধ মেশানো খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। 2 চোখের বিষ ছিল ওই মেয়ে। সতীনকেও সে সহ্য করতে পারে না, কিন্তু তার বিরুদ্ধে কোনো খারাপ কথা যে তার স্বামী শুনবেন না, এটা শুভা ভালো করেই জানত। তাই ওই ব্যাপারে কোনো ঝুঁকি নেয়নি সে। ঘুমন্ত অবস্থাতেই মেয়েটাকে তান্ত্রিকের কাছে নিয়ে গিয়েছিল। সেভাবেই পুজো করেন তান্ত্রিক। আকাশে তখন রূপোর থালার মতো গোল পূর্ণিমার চাঁদ উঠেছে। আনন্দ উৎসবের পরে সকলেই ক্লান্ত হয়ে ঘুমোচ্ছে। কেউ কিছু টের পায়নি। শুধু ওই খেমিঝি বেড়ার ফাঁক দিয়ে সবটা দেখেছিল আর চিৎকার করে অভিশাপ দিয়েছিল। তার অভিশাপ গলার সুর এখনো কানে বাজে সুভার। ছেলে, একটা ছেলে নিজের মেয়ের সাথে কেউ এমন করে? এমন ভাষার হয় মানুষ হয়? ছেলে চাই, ছেলে দেখবে, দেখবে তোমরা প্রদীপ পুরুষ। কেউ কান দেয়নি দাসীর কথায়। উন্মত্ত চিৎকার ঢাকা পড়ে গিয়েছিল
হাতুড়ি আর গজালের সংঘর্ষের শব্দে। গলায় রক্ত জবার মালা পরিয়ে খুলিতে একটা গজাল পুঁতে দিচ্ছিলেন তিনি। দক্ষ কামারের মতো এক টুকরো গজাল তিনি ঢুকিয়ে দিচ্ছিলেন 5 বছরের একটা মেয়ের খুলিতে। হাড় ভাঙার মটমট আওয়াজ চাপা পড়ে যাচ্ছিল পুনের নূপুরের শব্দে। ঘুমের রেশ কাটিয়ে একটু একটু করে জেগে উঠছিল মেয়েটা। যে হাতে শুভা এখন ধরে আছে ছেলেকে, সেই দুটো হাত দিয়েই সেদিন চেপে ধরেছিল পুনির পা। কাজ শেষে রাতের আধারে ছোট্ট দেহটা ওই ঘরে রেখে দিয়েছিল। তান্ত্রিক মন্ত্র পড়া সুতো দিয়ে বেঁধে দিয়েছিলেন ঘরখানা। আদরের পুনিকে বাঁচাতে না পারার আক্ষেপে নিজের পরনের শাড়িটাই গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছিল খেমি। এরপর তান্ত্রিকের নির্দেশ মতোই ওই মহল ছেড়ে তারা চলে আসে সামনের মহলে। মেয়ের জন্য কোনো শোক করেনি কমলাও। কোলে তুলে নিয়েছিল স্বামীর সন্তানকে। ধীরে ধীরে সকলের মনেই ফিকে হয়ে এসেছে সেই রাতের কথা। কিন্তু সেই দাসীর অভিশাপ যে এভাবে ফলে যাবে, এ তো কেউ অতি বড় দুঃস্বপ্নেও ভাবেনি। তবে কি শেষ রক্ষা হবে না? এভাবেই শেষ হয়ে যাবে সবকিছু? ভারী চোখের পাতা অতি কষ্টে টেনে খুলল সানি। মাথাটা অসম্ভব ভার হয়ে রয়েছে। চোখ খুলে প্রথমেই কাউকে দেখতে পেল না ও। কোথায় আছে বুঝতেও পারল না। তবে কি ওই ঘরটাতেই আছে? দরজা খুলে টর্চের আলো ফেলে সেখানে দেখতে পেয়েছিল একটা মাথার খুলি। তাতে ডান দিক থেকে বাঁ দিকে একটা লোহার গজাল পোঁতা রয়েছে। ইতি উতি ছড়ানো রয়েছে কয়েক টুকরো হাড়। আর দরজার একেবারে কাছেই পড়ে রয়েছে একজোড়া নূপুর। যেন কেউ সেটা ওখানে ওর জন্যেই খুলে রেখে গেছে। চোখের সামনে ওই গজাল পোঁতা খুলিটা দেখে নিজেকে ধরে রাখতে পারেনি সানি। লাইফটাও যে কখন বন্ধ হয়ে গেছে বোঝেনি সে। মাথাটা কেমন ঘুরে উঠেছিল, আর ওখানেই পড়ে গিয়েছিল ও। একটু ধাতস্থ হয়ে সানি দেখল না, ওই ঘরটায় সে নেই। দিব্যি নরম বিছানায় শুয়ে রয়েছে। সকালের রোদ এসে পড়েছে চোখে মুখে। কিন্তু একটা প্রশ্ন এসে উঁকি দিচ্ছে ওর মনে, ওটা কার কঙ্কাল? ওই ঘরের দরজায় এমন সুতো বাঁধা ছিল কেন? বিছানা ছেড়ে নামতে যায়নি সানি। ঘরে এসে ঢোকে নিরঞ্জন। ছেলেকে জিজ্ঞেস করেন, কিরে, এখন শরীর কেমন আছে তোর? তুই কাল রাতে ভাঙা মহলে কি করতে গিয়েছিলি? সানি বাবার হাত ছাড়িয়ে নিয়ে বলল, আমি ঠিক আছি। তা তোমার দাদু কোথায়? আমার কিছু কথা আছে। হ্যাঁ, দাদুর সাথে তোর কিসের কথা? হ্যাঁ ঠিক আছে, রেডি হয়ে নে, আমরা বেরোবো তো। বাড়ি ফিরবি না? বাড়ি? এটাই তো আমার বাড়ি বাবা, আমি এখানেই থাকবো। নিরঞ্জন ছেলের রসিকতা মনে করে বললেন, এখানে আমার সাথে ফাজলামো হচ্ছে? জাগে তৈরি হয়ে যা। সানি বিছানা থেকে নেমে এলো। নিরঞ্জন লক্ষ্য করলেন ছেলের হাঁটা চলা আর কথা বলায় একটা সূক্ষ্ম পরিবর্তন এসেছে যেন। খাট থেকে নেমে কেমন মেইলি কায়দায় কপাল থেকে চুল সরালো সানি। ব্যাগ থেকে জামা কাপড় বের করে হাতের উপর রেখে কোমর তুলিয়ে হেঁটে কলঘরের দিকে গেল। নিরঞ্জন গর্জে উঠলেন, কি হচ্ছে কি? এমন মেয়ে মানুষের মতো হাঁটছিস কেন? সানি তরুণীর মতো ঘাড় বেঁকিয়ে বলল, কিছু টাকা দাও তো, দুটো শাড়ি কিনবো। নিরঞ্জনের বিস্মিত মুখের উপর সারা শরীরে হিল্লোল তুলে চলে গেল সানি।
দিন 7 কেটে গেছে, ওরা আবার এসেছে। মা, বাবা, দাদা ওই দরজার বাইরে থেকে বারবার ডাকে ওকে। সানির ভালো লাগে না ওদের সাথে কথা বলতে। কতবার বলেছে ও আর ফিরবে না, তবু ওরা আসে। আর কেনই বা ফিরবে ও? ফিরে গেলে ওকে ওরা মারবে, বলবে তুই হিজড়ে যে মেয়েদের মতো করে কথা বলিস। ওকে নাচতে দেবে না, বড় চুল রাখতে দেবে না, তাই ও ফিরবে না। এখানে ভালো আছে ও, কুড়িয়ে পাওয়া নুপুরটা পরে নাচতে পারে যখন খুশি। শুধু একজন ওর নাচ দেখে খুশি হয়, পূর্ণিমা। সানি ওকে পুনি বলে ডাকে।